প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপির ভূমিধর জয়, জামাতের উত্থান এবং আগামীর বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপটে বলা যায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যে প্রেক্ষাপটের দৃশ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগকে আর্টিফিশিয়ালি অনুপস্থিত করে রাখা হয়েছে, কারণ এই যে গত 1.5 বছরে বা নির্বাচনের আগেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারি আওয়ামী লীগ নিষিদ্ধের পরেও যত জরিপ হয়েছে, সব জরিপে যদি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট হতো আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ জয় পেত ভূমিধর জয়, এবং ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের পার্সেন্টেজ হতো 50%-এর উপরে, সব জরিপ যা দেখেছি, এবং আসন পেত 2% আওয়ামী লীগ। কিন্তু যেহেতু আওয়ামী লীগের এত বড় জয়, অন্ততপক্ষে এই যে মবের বাংলাদেশ এটি মেনে নিতে পারবে না। এই মবের বাংলাদেশ যেহেতু মেনে নিতে পারবে না, সেহেতু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। বাইরে রেখে ফলাফল কি হলো? ফলাফলটা পেল আরেকটি বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি। 2 দশকের চেনা দৃশ্যপট পাল্টে দিয়ে এই নির্বাচনে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর তাদের অনুপস্থিতিতে ব্যালট পেপারের এই লড়াইয়ে অভাবনীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা 2/3 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এখন সরকার গঠনের পথে। অন্যদিকে জামাতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের সেরা ফলাফল করলেও সরকার গঠনের একটা স্বপ্ন দেখছিল। এটাকে আমি দুঃস্বপ্ন বলি, এটা বাংলাদেশ, তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হয়নি। কিন্তু নির্মম বাস্তবতা হলো, অতি তিক্ত বাস্তবতা হলো, জামাত বিরোধী দলের আসনে বসছে, সংসদের বিরোধী দলের আসনে, আর বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা আলোচনার আরো গভীরে ঢোকার আগে চলুন দেখে নিই এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলের সংক্ষিপ্ত চিত্র। বিএনপি ও মিত্র জোট পেয়েছে 213টি আসন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ল্যান্ডস্লাইড জয় বা ভূমিধর জয়, আপনি এটিকে যেভাবেই বলুন না কেন, এটা ভূমিধর জয়। জামাতে ইসলামী ও মিত্র জোট পেয়েছে 77, প্রধান বিরোধী দল হিসেবে উপস্থিত হতে যাচ্ছে। এর মধ্যে শুধু দল জামাত পেয়েছে 68টা, এবং 68-র বাইরে বাকি 9টা পেয়েছে জামাত জোটের সাথে যারা আছে তারা। তার মধ্যে এনসিপি পেয়েছে 6টা, এটিও এনসিপির জন্য বলতে গেলে বলা যায় যে বিরাট সাফল্য। খেলাফত মজলিস পেয়েছে 3টি, এটিও জামাত জোটেরই একটা দল। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে মোট 9টি, 8টি স্বতন্ত্র এবং 1টি ইসলামী আন্দোলন। এই মোট 299টি আসনে গতকালকে ভোট হয়েছে। 1টি আসন একজন প্রার্থী মারা যাওয়ায়, শেরপুরের 1টি আসনে জামাত প্রার্থী মারা যাওয়ায় সেই আসনটি স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের 2টি আসনে বিজয়, তিনি ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়া ঢাকার 20টি আসনের মধ্যে 14টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে রাজধানী নিজেদের দখলে রেখেছেন। তবে ঢাকা নিয়ে জামাতের কিন্তু ব্যাপক কর্মকাণ্ড ছিল, জামাতের এখানে ব্যাপক বিনিয়োগ ছিল এবং প্রচুর অচেনা ভোটার, বহিরাগত ভোটার ইত্যাদি দিয়ে ঢাকায় তার একটা বড় অবস্থান করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জামাত কিন্তু এখানে ব্যর্থ হয়েছে। এবং জামাতের আরো বেশ কিছু ব্যর্থতা আছে, যেমন জামাত জোটের বেশ কিছু হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং এবি পার্টির সেক্রেটারি ফুয়াদ, সেও পরাজিত হয়েছে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের ইসলাম ঢাকা 11 আসনে জয়ী হয়েছে। জামাত আমির ডক্টর শফিকুর রহমান ও ঢাকা 15 আসনে বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগে বিএনপি বেশ বড় ধরনের সাফল্য পেয়েছে এবং জামাত সেখানে একদম 0। সিলেট বিভাগের মোট 19টি আসনের মধ্যে 18টিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে।
একটি আসনে অন্য একটি ইসলামী দল, সেটি জামাত জোটেরই একটি ইসলামী দল জয়ী হয়েছে। গতকাল নির্বাচনে খুব বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, এটি সত্য, কিন্তু ভোটার উপস্থিতি ছিল, আমরা গতকালকে ওইটি নিয়ে কথা বলেছি, অতি নগণ্য। আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা ক্যাম্পেইন ডেকে দিয়েছিল যে নো ভোট নো ভোট। আমরা গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের এই ক্যাম্পেইনটা শতভাগ সফল হয়েছে, কারণ সত্যিকার অর্থে অ্যাকচুয়াল ভোট কাস্টিং 30%-এর বেশি হয়নি। এখন নির্বাচন কমিশন 50% দেখাতে পারে, দেখানোই যায়, সেটি আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম 30% মানুষ ভোট দিয়েছে। এতে করে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী এই নির্বাচন প্রক্রিয়ার থেকে বাইরে ছিল, এবং এই নির্বাচন প্রক্রিয়াটাকে সব দলের অংশগ্রহণে যেহেতু নির্বাচন হচ্ছে না, এই যে সব দল কথাটি যখন বারবার আসে, তখন কেউ কেউ বলেন সব দল মানে সব দলই অংশগ্রহণ করেছে, শুধু আওয়ামী লীগ করেনি। এই শুধু আওয়ামী লীগটাই তো বাংলাদেশের জনগণ। দেখুন 30% ম্যাক্সিমাম, আমি ধরে নিচ্ছি 30% ভোট দিতে গেছে, 70% ভোট দিতে যায়নি। কেন যায়নি? আওয়ামী লীগ নেই তাই। তাহলে এই 70% আওয়ামী লীগের, আমি ধরে নিলাম 70% আওয়ামী লীগ না, ফ্লাইং আছে, আওয়ামী লীগের সাথে ফ্লাইং ভোটাররাও জিতে, সাধারণ মানুষও ভোট দিতে যায়নি। কমপক্ষে 50%-এর উপরে আওয়ামী লীগের ভোটার আছে। আজকে যে রেজাল্টের হিসেব আপনারা করছেন, সমীকরণ করছেন, একটা নির্বাচন দিয়ে দেখুন, নিরপেক্ষ নির্বাচন, একদম ফলাফল, এই যে বিএনপি যে ফলাফলটা অর্জন করেছে, এই ফলাফলটা হবে আওয়ামী লীগের জন্য। যদিও প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন দাবি করেছেন নির্বাচন ছিল সম্পূর্ণ স্বচ্ছ এবং স্বচ্ছতার কোনো অভাব ছিল না। তিনি এই নির্বাচনকে জাতির কাছে দেওয়া ওয়াদা পূরণ হিসেবে বর্ণনা করেছেন। 25 কোটি ব্যালট ছাপানোর বিশাল কর্মযজ্ঞ শেষে কোনো প্রাণহানি ছাড়া এমন নির্বাচনকে তিনি সফল হিসেবেই দেখছেন। এখানে এই নির্বাচনে উল্লেখযোগ্য একটি দিক যে জামাত আশা করেছিল তারা হয়তো সরকার গঠন করবে বা বিএনপির খুব কাছাকাছি থাকবে, কিন্তু ফলাফল বলছে বাংলাদেশের সাধারণ মানুষ জামাতের উপর ভরসা করলেও তাদের হাতে ক্ষমতা দিতে প্রস্তুত নয়। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামাত ভালো করলেও দেশব্যাপী বিএনপির জোয়ারের কাছে তারা নথি স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধাপরাধের তকমা এবং সাম্প্রতিক সময়ে নারী নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্যের কারণে এবং কট্টর ইমেজ থেকে বের হতে না পারায় জামাতের সরকার গঠনের স্বপ্নভঙ্গের কারণ। তবে বিরোধী দল হিসেবে তাদের এই উত্থান আগামীর সংসদে এক নতুন মেরুকরণ তৈরি করবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজনীতির এক বড় অংশীদার হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের রাজনীতির কি হবে? মাঠের রাজনীতিতে বড় কোনো শক্তি ছাড়া বিএনপি এখন প্রায় একক রাজত্ব কায়েম করতে যাচ্ছে। তারেক রহমান এরই মধ্যে কোনো বিজয় মিছিল না করার এবং মসজিদে দোয়ার আহ্বান জানিয়ে পরিপক্কতার পরিচয় দিয়েছেন। তিনি হয়তো প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার বার্তা দিতে চাইছেন। তবে বিরোধী দলে জামাতের অবস্থান এবং রাজপথে এই মুহূর্তে অনুপস্থিত আওয়ামী লীগের পুনরুত্থান ঘটবে কিনা তা নির্ভর করবে নবগঠিত সরকারের কার্যক্রমের উপর। সরকার যদি সহাবস্থান নিশ্চিত করতে চায়, সব দল সব মতকে কাছে পেতে চায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যদি সবার প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তারেক রহমানের প্রধান কাজ হবে ঐক্যের বাংলাদেশ গড়া। আমরা গতকালকেও আলাপ করেছি যে গত 1.5 বছর যাবত বাংলাদেশকে একটা বিভেদের বাংলাদেশ তৈরি করা হয়েছে। এই বিভেদ দূর করে, এবং তারেক রহমানের এটি মাথায় রাখতে হবে, ভোটের কাস্টিং কিন্তু অনেক কম হয়েছে। কেন কম হয়েছে? আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক এবং একটি বড় অংশ এই ভোটে অংশ না নেওয়া। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হনই, তাহলে তাদের আস্থা অর্জন করাটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি উতরাতে পারেন, তাহলে তার শাসনকাল, তিনি 5 বছর মেয়াদ পূরণ করতে পারবেন কিনা, নাকি কয়েক মাস হবে, নাকি কয়েকদিন হবে, এটি কিন্তু সম্পূর্ণ তার কর্মের উপরে নির্ভর করবে। এই নির্বাচনে যারা ভোট বর্জন করেছে তাদেরকেও তারেক রহমানের কাছে টানতে হবে, তাহলে তিনি শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবেন, নইলে তার জন্য দেশ চালানো কঠিন হবে। এই নির্বাচনে আরেকটি লক্ষণীয় বিষয় যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সংসদের গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর ফলে সংবিধান এবং আমাদের আইনের কিছু সংশোধনী, সেই সংশোধনীগুলো আসতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর পাহারায় কোনো প্রাণহানি ছাড়া এই ভোট গ্রহণ গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় মাইল ফলক হবে নাকি ভিন্ন কিছু হবে, তা দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে আরো কিছুদিন দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি কিভাবে ধ্বংসপ্রায় রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে। আপনার কি মনে হয় জামাত কি শক্তিশালী বিরোধী দল হতে পারবে, আর আওয়ামী লীগ কি পারবে আবারও ফিরে আসতে? আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।